বাংলা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিজিএস এই ধরনের যে সাবজেক্টগুলো আছে যেগুলো বর্ণনামূলক, তোমাদের ধারণা যে এখানে অনেক বেশি লিখতে হয়, না হলে সৃজনশীলের নাম্বার পাওয়া যায় না, অথবা অনেক বেশি লিখেও সৃজনশীলে 10-এ 10 পাওয়াটা অসম্ভব। আজকে আমি তোমাদের এই ধারণাটা ভেঙে দেব। তোমরা সৃজনশীলে অনেক ক্ষেত্রেই খারাপ করো বা কম নাম্বার পাও, কারণ তোমরা সঠিক পদ্ধতিটা বুঝতে পারো না যে কোন পদ্ধতিতে লিখতে হবে, বা অনেক ক্ষেত্রে তোমাদের জ্ঞানের স্বল্পতা থাকে, জানো না যে কিভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়। আজকের ক্লাসটাতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কোন প্রশ্ন কিভাবে লিখবে, কতটুকু লিখবে। অনেকের প্রশ্ন থাকে যে আপু কোন কালার দিয়ে হাইলাইট করব, তো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসটাতে পেয়ে যাবে। আমি রিকোয়েস্ট করব তোমরা একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করে দিই। এখানে প্রথমেই দেখো যে আমি প্রশ্নের উত্তরটাকে কিভাবে সাজিয়েছি। এই যে আমি এখানে একটা কথা লিখেছি, ক এর প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখেছি। দেখো ক কথাটা আমি একেবারে মাঝখান থেকে শুরু করেছি, তারপরে এই ক এর যে উত্তরটা ছিল সেটা আছে, তারপরে খ কথাটাও আমি আবার মাঝখান থেকে শুরু করেছি, মাঝখানে কিছুটা গ্যাপ দিয়েছি। আবার দেখো গ এর প্রশ্ন, গ এই যে আবার মাঝখানে আমি লিখেছি। তারপরে গ এর প্রশ্নের ক্ষেত্রে তোমার প্রথমে একটা জিনিস জানতে চাওয়া হয় যে উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ে উল্লেখিত কার সাথে সাদৃশ্য রয়েছে, এরকম একটা জিনিস জানতে চায় না, সেটাকে আমরা বলি জ্ঞানমূলক প্রশ্ন। গ এর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তিনটা জায়গা থাকে, একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা অনুধাবনমূলক, একটা হচ্ছে প্রয়োগমূলক। তোমরা যখন ওই তিনটা ধাপে ধাপে অ্যান্সার করতে পারো তখনই কিন্তু তোমরা 3-এ 3 পেয়ে যাও। তাহলে দেখো যে এখানে গয়ের প্রশ্নে প্রথমে জ্ঞানমূলক যেটা ছিল সেটা আমি অ্যান্সারটা লিখে দিয়েছি একটা লাইনের মধ্যে, এখানে একটা গ্যাপ দিয়েছি। গ্যাপ দেওয়ার পরে আমি আরেকটা প্যারা শুরু করেছি, এই প্যারায় আমি হচ্ছে বইয়ের কথাগুলো লিখেছি। তারপরের প্যারাটায় উদ্দীপকে কি লেখা ছিল সেটার সাথে আমি একটা মিল তৈরি করেছি, যে উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের মিলটা কোথায় ছিল। আবার তারপরে আমি একটা কনক্লুডিং লাইন এখানে লিখে দিয়েছি এক লাইনের মধ্যে। ঘয়ের প্রশ্নের ক্ষেত্রেও আবার আমি প্রথমে জ্ঞানমূলকের জন্য যে কথাটা লেখার দরকার ছিল উদ্দীপকের সাথে মিল করে আমি সেটা লিখেছি, তারপরে পাঠ্য বইয়ের কথাগুলো লিখেছি, উদ্দীপকের কথাটা লিখেছি, এবং ঘয়ে যেহেতু 1 নম্বর বেশি, তাই না, গয়ের প্রশ্নে 3 নম্বর, ঘয়ের প্রশ্নে 4 নম্বর, সুতরাং ঘয়ের কনক্লুশনটা অবশ্যই তোমাকে বড় দিতে হবে। এখানে আমি বড় একটা কনক্লুশন দিয়েছি। এখানে আমি তোমাদেরকে মেইনলি স্ট্রাকচারটা আগেই দেখিয়ে দিলাম, তারপরে আমি ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনটার প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা অনেক সময় জানতে চাও যে কোন কালারের হাইলাইটার ইউজ করব। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে লাল রং বা লালের মতো অন্য যে রং আছে, গোলাপি রং, এই ধরনের রং তোমরা কখনোই ব্যবহার করবে না। সবুজ রং কখনোই ব্যবহার করবে না। ব্যবহার করার ক্ষেত্রে সব থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে নীল রং। তুমি যদি অন্য কালি ব্যবহার করতেই চাও কোনো কিছু হাইলাইট করার জন্য, তাহলে অবশ্যই নীল রংটা ব্যবহার করবে। তাহলে দেখো এখানে আমার উদ্দীপকটা কীরকম ছিল। উদ্দীপকে 2 বন্ধুর কথা বলা হয়েছে যারা বিভিন্ন সংস্কারমূলক কাজকর্ম করে। একজনের একটা ক্লাব খুলেছে গ্রামে, সেই গ্রামের ক্লাবটায় ধর্ম, সমাজ, সংস্কৃতি, দেশ এগুলো নিয়ে সে ব্যাখ্যা করে বা অন্যদেরকে পড়ায়, বোঝায়। আরেকজনের কথা বলা হচ্ছে যে সে 7ম শ্রেণীতে পড়া এক ছাত্রীর বিয়ে বন্ধ করে, অর্থাৎ বাল্যবিবাহ বন্ধ করে, এবং সে সংস্কারমূলক আরও বিভিন্ন কাজ করে। তাহলে 2 বন্ধুর সংস্কারের কথা বলা হচ্ছে। তাহলে এই সৃজনশীলটা আসলে আমি দিয়েছি তোমাদের এসএসসির বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার 9ম যে চ্যাপ্টারটা আছে বাংলায় নবজাগরণ নিয়ে, সেখান থেকে। তো এইখানে এই প্রশ্নটা কীরকম দেখো, প্রশ্নের উত্তরটা তো আমি লিখেই দিয়েছি, আমি ধাপে ধাপে যাচ্ছি সেখানে। কয়ের প্রশ্নটা কি ছিল, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে। কয়ের প্রশ্ন নিয়ে তোমাদের সমস্যা হয় না, এক লাইনে এক কথায় তুমি উত্তরটা করে দিবা। যদি তুমি বানান না ভুল করো তাহলে কয়ের প্রশ্নে নম্বর কাটার কোনো সুযোগই নেই, কিন্তু তুমি যদি বানান ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার উত্তরটা সঠিক হলেও তোমার নাম্বারটা কাটা যাবে। এই যে দেখো, রাজা রামমোহন রায়, রামমোহন বানানটা ধরো তুমি এই ময়ের ওকারটা দাও নেই, এটা কেটে ফেলেছো, তাহলে কিন্তু হয়তো টিচার বুঝবেন যে তুমি আসলে যেটা চাওয়া হয়েছিল সেটাই লিখতে চেষ্টা করেছো, কিন্তু বানান ভুল হওয়ার কারণে কিন্তু তোমার নাম্বারটা 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এরপর দেখো ক্ষয়ের প্রশ্ন। ক্ষয়ের প্রশ্নটা কি ছিল, বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার পূর্বে ফকির সন্ন্যাসীদের জীবন কেমন ছিল। তাহলে দেখো এখানে উত্তরটা আমি কিভাবে লিখেছি, বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার পূর্বে ফকির সন্ন্যাসীদের জীবন ছিল স্বাধীন এবং মুক্ত। তাহলে দেখো কেমন ছিল, এক কথায় আমি উত্তরটা লিখে দিয়েছি, আমার জ্ঞানের বহিঃপ্রকাশ হয়ে গেছে।
এখন যেহেতু এটা ক্ষয়ের প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এখানে তো এক লাইন লিখলেই হবে না, এখানে আমার এটার সাথে আমি প্রথমে যে লাইনটা লিখেছি অর্থাৎ জ্ঞানমূলকের যেই লাইনটা আমি লিখেছি সেইটাকে আরও আমার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তাহলে এই ব্যাখ্যা বিশ্লেষণটা আমি কিভাবে করেছি, কেননা চিরাচরিত রীতি অনুযায়ী ফকির সন্ন্যাসীরা ভিক্ষাবৃত্তি বা মুষ্টি সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। ধর্মীয় উৎসব, তীর্থস্থান দর্শন উপলক্ষে সারা বছর তারা এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতো। তাদের নিরাপত্তার জন্য নানা ধরনের হালকা অস্ত্র থাকতো। তাহলে দেখো যে প্রথমে আমি লিখলাম এক কথায় যে জীবনটা কিরকম ছিল, তারপরে জীবনটা কিরকম ছিল সেটার ব্যাখ্যা দিয়ে দিলাম। তাহলে এখানে তোমার জ্ঞানও প্রকাশ পেয়েছে, অনুধাবনও প্রকাশ পেয়েছে, তুমি বুঝতে পেরেছো বা বুঝাতে পেরেছো, এখানে তুমি 2 এ 2 কনফার্ম পাবা। আচ্ছা, গয়ের প্রশ্নে আসি। গয়ের প্রশ্নে এর আগে আমি যেরকম বলেছিলাম প্রথমে একটা লাইন লিখতে হবে যেটা হচ্ছে তোমার জ্ঞানমূলক। প্রশ্নটা আমি আরেকবার দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। প্রশ্নটা আমি এরকম ছিল যে ইতিহাসের কোন ব্যক্তি দ্বারা জহিরের কর্মকাণ্ড প্রভাবিত হয়েছে। তাহলে কোন ব্যক্তি, এটার অ্যান্সারটা তোমার আগে করা লাগবে না? এটার অ্যান্সার তো তোমার আগে করা লাগবে যে কোন ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে, তারপরে না তুমি ওই ব্যক্তিটা সম্পর্কে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করবা। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথমে এক লাইনে লিখে দিয়েছি রাজা রামমোহন রায় দ্বারা জহিরের কর্মকাণ্ড প্রভাবিত হয়েছে। এই একটা লাইন যদি তুমি লিখতে পারো, এই একটা লাইনের জন্য টিচার তোমাকে 1 নাম্বার দিবে। আচ্ছা, এরপরে দেখি আর রাজা রামমোহন রায় সম্পর্কে আমি যা যা জানি সেগুলো লিখলাম যে তিনি সতীদাহ প্রথা হচ্ছে দূর করেন, বাল্যবিবাহ, কৌলিন্য প্রথা, মূর্তি পূজা, সে সময়কার হিন্দু সমাজে যে যে কুসংস্কারগুলো বা কুপ্রথাগুলো চালু ছিল তিনি সেগুলা বন্ধ করেন এবং তার সাথে কি করেন, নিজ ধর্মীয় মতবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি আত্মীয় সভা নামে একটি সমিতি গঠন করেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে তার সম্পর্কে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আমরা বইয়ে পেয়েছিলাম সেগুলো আমরা লিখে ফেলছি। আবার এই যে তিনি এই এই কাজগুলো করেছেন, এখন কেন আমাদের কেন মনে হচ্ছে যে উদ্দীপকে যে আছে সে রাজা রামমোহন রায়ের মতো, সে তো সৈয়দ আমির আলীও হইতে পারতো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও হইতে পারতো, তাহলে তার সাথে তার মিলটা কোথায়? তাহলে মিলটা কোথায়? এই যে বাল্যবিবাহ তথা সামাজিক যে কুসংস্কার সেগুলা নিয়ে উদ্দীপকের জহিরও কাজ করেছে এবং রাজা রামমোহন রায়ের কাজের সাথে তার মিল রয়েছে। এই জন্য আমি বললাম যে এই দুই মানুষের মধ্যে সাদৃশ্য আছে। তারপরে আমি কনক্লুডিং একটা সেন্টেন্স লিখে দিলাম, তাই বলা যায় জহির রাজা রামমোহন রায়ের কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত হয়েছে। গয়ের প্রশ্নের জন্য 1 লাইনের বেশি কনক্লুডিং সেন্টেন্স লেখার কোনো দরকার নেই। তোমরা অনেকে গয়ের প্রশ্নটাই অনেক বড় লেখো বা গয়ের প্রশ্নের ক্ষেত্রেই দেখা যায় যে 3-4 লাইন কনক্লুডিং সেন্টেন্স লেখো, কোনোই দরকার নেই। তুমি যদি এটা লিখো তাও তো তোমাকে 3-এর মধ্যে 4 দিবে না, তাই না? 3-এর প্রশ্নে তুমি 3ই পাবা। 3-এর জন্য যতটুকু লেখা দরকার সেটুকুই লেখো, বাড়তি লেখার কোনো দরকার নেই। আচ্ছা, পরেরটাই যাই। এরপরের প্রশ্নটা ছিল যে আকাশের কাজের সাথে কার মিল রয়েছে। আরেকবার প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, আকাশের কাজের সঙ্গে সৈয়দ আমির আলীর কাজের মিল রয়েছে, যুক্তি দাও। তাহলে ঘয়ের প্রশ্ন অবশ্যই যেহেতু 4 নম্বরের, আমার গয়ের প্রশ্নের লেংথ যতখানি ছিল বা সাইজ যতখানি ছিল তার থেকে আমার ঘয়ের প্রশ্নটা বড় লিখতে হবে। তাহলে সৈয়দ আমির আলীর কাজের মিল রয়েছে, এটা তো ওরা ওখানেই লিখে দিয়েছিল, আমরা ওই লাইনটাই জাস্ট লিখে দিলাম, তুলে দিলাম। তারপরে আমরা ব্যাখ্যা করলাম যে আমরা পাঠ্য বই কি দেখেছি যে সৈয়দ আমির আলী কি কি কাজ করেছিলেন। তিনি মুসলমানদের স্বার্থ রক্ষামূলক দাবি দাওয়া আদায়ের জন্য নিজস্ব সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, যে কারণে তিনি 1877 সালে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটা সমিতি গঠন করেছিলেন। তিনি পত্রপত্রিকায় মুসলমানদের পিছিয়ে পড়ার বিষয়টা লেখালেখি করেছিলেন এবং এই লেখালেখির কারণে সরকার মুসলমানদের অগ্রগতির ব্যবস্থাটা করে, এটাই তার মেইন কাজ ছিল। আর এটার সাথে আরও কিছু কথাবার্তা আমি এখানে লিখে দিয়েছি। তাহলে দেখো যে সৈয়দ আমির আলীর কী কী কাজ ছিল সেগুলো আমরা লিখে ফেলেছি। এটার পরে উদ্দীপকের আকাশের সাথে কেন সৈয়দ আমির আলীর মিল রয়েছে, কারণ সেও সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন যেরকম সৈয়দ আমির আলী গঠন করেছিলেন সেরকম সেও তাদের গ্রামে একটা ক্লাব প্রতিষ্ঠা করে এবং ক্লাবের কাজটা কি ছিল, ধর্ম, সমাজ, সংস্কৃতি, দেশ এগুলো নিয়ে শিক্ষার পাশাপাশি ধর্মের আধুনিক ব্যাখ্যা তাদের সামনে তুলে ধরেন। তার মানে কি যে তার কাজটা সৈয়দ আমির আলীর কাজের, যে সৈয়দ আমির আলীর সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশনের যে কাজগুলো ছিল সেটার সাথে আকাশের কাজটারও মিল রয়েছে। তাহলে এখানে দেখো তোমার কিন্তু এখানে জ্ঞানমূলকের উত্তরটা তুমি দিয়ে দিয়েছো, আর তোমার বইয়ের সাথে উদ্দীপকের মিশ্রণ করার মাধ্যমে বা মিল দেখানোর মাধ্যমে কিন্তু তোমার অনুধাবনের দক্ষতা, প্রয়োগের দক্ষতা সুন্দর মতো ফুটে উঠেছে। তাহলে বাকি কি থাকে, 4 নম্বরের প্রশ্ন বা ঘয়ের প্রশ্নের জন্য আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা মানে কি, আমি যা পড়েছি
এবং উদ্দীপকের সাথে আমি যা মিলিয়েছি সেটার পরে আমার নিজের কি মতামত, নিজের একটা মতামত বোঝাতে হবে। তাহলে দেখো এখানে আমি কি লিখেছি, উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় সৈয়দ আমির আলীর জন্ম চেতনামূলক কাজ এবং আধুনিক মন মানসিকতা। তাহলে দেখো এই কথাগুলো কিন্তু উদ্দীপকে ছিল না বা প্রশ্নে ছিল না, এগুলা আমার মতামত যে আমি তার যে জন্ম চেতনামূলক কাজ এবং আধুনিক মন মানসিকতা এগুলো আমি দেখেছি, আমি পড়েছি সৈয়দ আমির আলীর মধ্যে এবং সেটার বহিঃপ্রকাশ আমি আকাশের মধ্যে দেখেছি। তাহলে আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল যে আমি বইও পড়েছি, আমি উদ্দীপকের সাথে মিলও করতে পেরেছি এবং আমি দেখাতে পেরেছি যে এটা থেকে আমার নিজের মতামতটা কি। তাহলে তুমি যখন এই ফরম্যাটটা ফলো করবা, কোনো টিচারের কিন্তু ক্ষমতা নাই যে তোমাকে 10-এর চেয়ে কম দিবে, তার কারণ বোর্ডের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী সেই নিয়মটা ফলো করে তুমি একদম সুন্দর করে ধাপে ধাপে লিখেছো। এবং আমি আবার বলি যে এই যে দেখো গ্যাপ মেনটেন করার বিষয়টা কিন্তু তোমরা খেয়াল রাখবে, প্রত্যেকটা প্যারার সাথে প্রত্যেকটা প্যারা যে আলাদা এটা যেন সুন্দর মতো বোঝা যায়। লাগলে তুমি এই যে দেখো এই কথাটা কিন্তু আমি এখান থেকে শুরু করেছি, তোমরা অনেক বইপত্রে বা কাগজে দেখবা যে প্রথম লাইনটা কিন্তু একটু দূর থেকে শুরু করা হয় যাতে চোখে পড়ে। তোমরা এটাও ফলো করতে পারো, এটা ম্যান্ডেটরি না, বাট আমি এটা আমার সময় ফলো করতাম। তাহলে সুন্দর মতো বোঝা যায় যে এটার সাথে যে এটা আলাদা। এর পরের প্যারাগুলো এই যে দেখো প্রত্যেকটা যে আলাদা আলাদা প্যারা, এটা সুন্দর মতো বোঝা যায়। তো সে কারণে আমি এই কাজটা করতাম, তোমরাও এটা ফলো করতে পারো। তো এইভাবে যদি তোমরা সৃজনশীল লেখো ইনশাল্লাহ ভাইয়া আপু তোমাদের সৃজনশীলে তোমরা 70-এ 70ই পাবা বা 50-এ 50ই পাবা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটার সাথে সাথে ধরো তোমাদের কিছু সাবজেক্ট আছে যেখানে চিত্র যদি তোমরা দাও তাহলে কিন্তু তোমার নাম্বার বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, যেমন ইকোনমিক্স বা ভূগোল। এই ধরনের সাবজেক্টে যদি তোমরা যে প্রশ্নটা লিখছো সেটার সাথে যদি উদ্দীপকে নাও চায়, তারপরও যদি সেটার সাথে রিলেভেন্ট তোমরা চিত্র দিতে পারো তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা অনেক বেড়ে যায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।